আজকের ভিডিওতে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কল্যাণ চৌবে কয়েকদিন আগেই একটা স্টেটমেন্ট দিলেন যে আইএসএল হবেই, তো সেটা নিয়ে খোঁজ খবর নিয়ে যা জানা গেল সেটার বিষয়ে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নেবো কি খবর পাওয়া যাচ্ছে। আর অবশ্যই গতকালের ডার্বি নিয়ে আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি এবং তার কিছু উত্তরও দেওয়ার আছে এবং মোহনবাগানের ডার্বি হারের পেছনে কারণগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে ডার্বি দিয়েই শুরু করি, কারণ গতকাল জাস্ট ডার্বিটা হয়েছে, এখনও ব্যাপারটা তাজা রয়েছে, ওটা নিয়ে আলোচনাটা আগে করি। প্রথমে যদি চলে আসি, ডার্বি শুরু হবার আগে আমি যে কমেন্টগুলো পেয়েছিলাম, ম্যাক্সিমাম সমর্থকরাই আমাকে বলছিলেন যে ম্যানেজমেন্টের এটা ঠিক হচ্ছে না, ম্যানেজমেন্ট এইভাবে জুনিয়র টিম ইস্টবেঙ্গলের সামনে নামিয়ে দিচ্ছে, যদি একটা অপমানজনক হার হয় বা 5-6টা গোল ইস্টবেঙ্গল দিয়ে দেয়, আমরা যদি গুহারান হারি, ব্যাপারটা কি দাঁড়াবে, একটা লজ্জাজনক ব্যাপার হবে। আবার গতকাল কিছু সমর্থক বলছেন যে এই ম্যাচটা আমরা বাজেভাবে হেরে গেলাম, আমাদের হারা উচিত ছিল না, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল, ম্যানেজমেন্টের দেখা উচিত ছিল। তো দুটো কমেন্টই কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি, কারণ আমরা সকলেই জানতাম যে এখানে আন্ডারডগ হিসেবে মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা খেলতে নেমেছে। শুধু জুনিয়র প্লেয়ার ভাবলেও আপনারা ভুল করছেন, যারা খবর রাখেন বা খোঁজ খবর নেন তারা জানেন যে এবছর যে জুনিয়রের টিমটা করা হয়েছে এটা পুরোপুরি নতুনভাবে তৈরি করা হয়েছে। আগের বারের টিমে যারা খেলেছিল বা যারা এতদিন আমাদের জুনিয়র টিমে খেলছিল তাদের ম্যাক্সিমাম প্লেয়ারকেই ছেড়ে দেওয়া হয়েছে, ফলে এই জুনিয়র টিমের ডার্বি খেলার কোনো অভিজ্ঞতাই নেই। তাদের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার জীবনে প্রথম ডার্বি খেলছে, হয়তো অনেকে ডার্বি দেখছে নিজে মাঠে নেমে। নেক্সট, অনেকে বলছেন এই টিম থেকে কেউ আইএসএল এর টিমে আসবে না, যারা বলছেন তারা এটা বুঝতেই পারছেন না এই টিমটার বয়স কত, এই টিমটা থেকে আইএসএল এ যাবেই বা কি করে। এরা 2-3 বছর খেলার পর যদি পোটেনশিয়াল তাদের তৈরি হয় তবে না তারা যাবে আইএসএল টিমে। এই টিমে বাচ্চা বাচ্চা ছেলে 17-18 বছর বয়স প্লেয়ারদের, এই টিমটা জুনিয়র টিমের থেকেও বয়সে ছোট, কারণ আমাদের জুনিয়র টিমে যে প্লেয়াররা ছিল তারাই এদের কাছে সিনিয়র। অনেকের বক্তব্য ছিল গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, এদের সবাইকে কেন মাঠে নামিয়ে দিল না। প্রথমে বিষয়টা বুঝুন, যে টিমটা এতদিন ধরে খেলছে সেই টিমে যে চেঞ্জগুলো হয়েছে সেই চেঞ্জগুলো এই টিমটার কিন্তু একটা কম্বিনেশন নষ্ট করেছে। ম্যাক্সিমাম প্লেয়ার ফাইনাল থার্ডে গিয়ে সুহেলকে টার্গেট করে বল দিয়েছে। সুহেল এ মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামছে, তাও ডার্বি। কিয়ান নাসিরি টিমটার সঙ্গে কোনোভাবেই কম্বাইন করতে পারেনি সেইভাবে, সে নিজের মতো একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি দিয়ে ইন্ডিভিজুয়াল প্লে করার চেষ্টা করেছে। সুহেল যতগুলো সুযোগ পেয়েছিল ওই সুযোগ যদি কোনো জুনিয়র প্লেয়ার পেত সে হয়তো গোল করেও দিতে পারতো। এখন আপনারা যদি বলেন যে সুহেল, দীপেন্দু, কিয়ান এদেরকে কেন আগে থেকে নিয়ে আসা হলো না, কেন 1 মাস ধরে এদেরকে প্র্যাকটিস করানো হলো না জুনিয়র টিমের সাথে, তাহলে বাস্তবটা ভেবে দেখুন, এরা কিছুদিন আগে ন্যাশনাল টিমের হয়ে খেলে এসছে জুনিয়রদের টিমের সাথে। এছাড়া সারা বছর ধরে তারা মোহনবাগান টিমের সঙ্গে রয়েছে, তো তাদের তো মিনিমাম রেস্ট বা ছুটির দরকার আছে। রেস্ট আমি ছেড়ে দিলাম, ইয়ং ছেলে রেস্ট কি নেবে, কিন্তু একটা মেন্টাল রেস্টের তো প্রয়োজন আছে, পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটানোর তো প্রয়োজন আছে, সেইটুকু সুযোগ তো তাদেরকে দিতে হবে, তাই জন্যই তাদেরকে ছুটিটা দেওয়া হয়েছিল। এখন গ্লেন মার্টিন্স খেললে এই প্লেয়ারদের সঙ্গে তাল মিলিয়ে কতটা ছুটতে পারতো, কতটা মুভ করতে পারতো, এটা নিয়ে আমার প্রশ্নচিহ্ন আছে। কারণ গ্লেন মার্টিন্সকে কাটিয়ে যদি কোনো ইস্টবেঙ্গলের প্লেয়ার বেরিয়ে যেত, গ্লেন মার্টিন্স আর তাকে ধরতে পারতো না। ফার্স্ট হাফের শেষ পর্যন্ত আমারও মনে হয়েছিল যে যা, এই টিমটা একটুও দাঁড়াতে পারছে না, একটুও পোটেনশিয়াল দিতে পারছে না, একটুও আটকাতে পারছে না ইস্টবেঙ্গলকে, দাঁড়িয়ে বারবার গোল খেয়ে যাচ্ছে। তো আমি বিভিন্ন সমর্থকদের সঙ্গে কথাও বলেছি, তারাও বলছে যে ফার্স্ট হাফের পর আমরাও ধরে নিয়েছিলাম যে কত গোলে হারবো তার ঠিক নেই। সেখান থেকে টিমটা যে কামব্যাক করেছে, বারবার আক্রমণ তুলে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে গেছে এবং 2টো গোল শোধ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, ম্যাচটাকে বলতে পারেন ফার্স্ট হাফে হেরে যাওয়া ম্যাচটাকে তারা জেতার জায়গায় নিয়ে চলে গেছে। এটা তাদের একটা মারাত্মক লড়াই এবং সেই লড়াইকে আমরা সবাই কুর্নিশ জানাই। অন্যদিকে ইস্টবেঙ্গলের সিনিয়র প্লেয়ার যারা এই টিমে খেলেছে তারা কিন্তু কিছুদিন আগেই ডুরান্ড কাপ খেলে এসছে, ডুরান্ড কাপের একটা ম্যাচ খেলেছে, তারা অলরেডি ম্যাচের মধ্যে প্র্যাকটিসের মধ্যে রয়েছে। ক্লাস 6-এর ছেলেদের সঙ্গে ক্লাস 10-12-এর ছেলেদের যখন ম্যাচ হয় তখন যদি জুনিয়র টিমটা বা ক্লাস 6-এর ছেলেরা বিশাল ফাইট দেয় এবং ম্যাচটাকে জেতার জায়গায় নিয়ে চলে যায়, তখন সেটা অবশ্যই তাদের ভালো পারফরমেন্স। আর সিএফএল এর ডার্বির হার নিয়ে যারা ভেঙে পড়ছেন তারা কিন্তু সিএফএল এর ডার্বিটার গুরুত্বটাকে বাড়িয়ে দিচ্ছেন, এটাকে আইএসএল এর লেভেলের ডার্বিতে পৌঁছে দিচ্ছেন। একটা টুর্নামেন্ট যেখানে বাকি সমস্ত টিম তাদের মেন টিম খেলাচ্ছে, সিনিয়র জুনিয়র প্লেয়ারদের নিয়ে কেউ কেউ খেলাচ্ছে, সেখানে একটা টিম শুধু জুনিয়র প্লেয়ারদের ওপর ভরসা রেখেছে,
বা তারা বলতে চাইছে আমাদের জুনিয়র প্লেয়ারদেরই লেভেল কোয়ালিটি এটাই আছে যে অন্যান্য টিমের সিনিয়র পুরো টিম হোক বা সিনিয়র জুনিয়র মেশানো টিম হোক তাদের সঙ্গে প্রায় সমানে সমানে টেক্কা দিতে পারে, এটাই আমাদের লেভেলটাকে বুঝতে হবে। এবার অনেকে বলছেন মোহনবাগান ম্যানেজমেন্ট সিএফএলকে গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, গুরুত্ব দিতে গেলে যেটা মোহনবাগানকে করতে হয়, তাহলে জুনিয়র টিম ছাড়াও শুধুমাত্র কলকাতা লিগের জন্য কিছু সিনিয়র জুনিয়র প্লেয়ার নিয়ে আরেকটা টিম তৈরি করতে হবে। কারণ আপনার আইএসএলে যে কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ারদের কিনে আনা হয়েছে, ইন্ডিয়ান প্লেয়ার হোক বা বিদেশি প্লেয়ার হোক, তারা এবছর আইএসএল এএফসি দুটো খেলবে। এমন কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে আইএসএলেও প্রপারলি ইউজ করতে গেলে 4 বার ভাবতে হবে যদি সামনে এএফসির ম্যাচ থাকে। আপনারা বছরের পর বছর দেখেছেন চোট আঘাত মোহনবাগান টিমকে কিভাবে প্রবলেমে ফেলেছে। তো সিএফএল খেলতে গিয়ে আজকে মনবীর লিস্টন বা কোনো একটা সিনিয়র প্লেয়ার সাহাল হোক থাপা হোক, তাদেরকে খেলাতে গিয়ে যদি বাই চান্স চোট পেয়ে যায় আর তার জন্য আইএসএলের বেশ কিছু ম্যাচ মিস করে, এএফসিতে আমাদের সাপোর্ট দিতে না পারে, তাহলে সেটা কি ভালো হবে? তো একমাত্র সলিউশন এটাই যে আরও একটা টিম তৈরি করা, এবং কোন টুর্নামেন্টের জন্য টিম তৈরি করা, যে টুর্নামেন্টের গত বছর চ্যাম্পিয়নকে জানা যায় না, খেলা কবে হবে তার কোনো ঠিক নেই, খেলা পোস্টপন হয়ে যায় নানা কারণে। হয়তো এটা দেখা গেল মোহনবাগান বেশ কিছু টাকা খরচ করে আর একটা টিম তৈরি করলো যেটা সিএফএল খেলবে, তারপর সিএফএল এমন সিচুয়েশন হলো মোহনবাগান বলে আমি সিএফএল খেলবোই না, এই সিচুয়েশনে খেলা যায় না বা নাম উইথড্র করে নিতে হলো বা এরকম সিচুয়েশন হলো। আর ম্যানেজমেন্টকে নিয়ে যদি কিছু বলার হয় তাহলে আমার একটাই বক্তব্য আছে ম্যানেজমেন্টকে নিয়ে, যে বাবা যে টিমটাকে তুমি ডার্বি খেলাও বা যাই খেলাও না কেন সেই টিমটাকে প্রথম থেকে প্র্যাকটিস করাও। আর যদি মনে করো যে এই টিম নিয়ে এই সিএফএল খেলবে তাহলে সেই টিমটাকেই পুরো নামাও, কোনো সিনিয়র প্লেয়ার বা বাইরে থেকে প্লেয়ার আনার দরকার নেই, তাদের টিমের ভারসাম্য নষ্ট হয়। কয়েকটা প্লেয়ার বাড়িতে রেস্টে গেছিলো, সেখান থেকে এসে প্রথম প্র্যাকটিস শুরু করলো, কিছুদিনের মধ্যে দুম করে একটা ম্যাচ খেললো, সেটাও আবার ডার্বি। এখন ইস্টবেঙ্গল টিমের কাছে তো খুব প্রেডিক্টেড ছিল ব্যাপারটা যে এরা বল পেলে কিয়ানকে বাড়াবে নয়তো সুহেলকে বাড়াবে, তো কিয়ান আর সুহেলকে লক করে দাও, তাহলে ওরা নিজেরা বাচ্চা ছেলে বুঝতে পারবে না কি করবে, ওরা বারবার ভুল করে কিয়ান আর সুহেলকে বল বাড়াতে থাকবে, আমরা ওকে লক করে রাখবো, অ্যাটাকগুলো নষ্ট হয়ে যাবে। আর অনেকেই মনে করছেন যে সিএফএল পাওয়ার চান্সটা এবার কমে গেল, আর কি হবে, অনেকটাই আমরা পিছিয়ে পড়লাম। তাদেরকে বলে রাখি, দেখুন আমাদের কিন্তু এই টিমটাই সিএফএল খেলবে, ইস্টবেঙ্গলের কি এই টিমটাই সিএফএল খেলবে বা ওরা খেলাতে পারবে যখন প্যারালালি ডুরান্ড কাপ চলবে বা অন্যান্য টুর্নামেন্ট সুপার কাপ যদি শুরু হয় চলে। নেক্সট যদি চলে আসি কল্যাণ চৌবের যে বক্তব্যটা কয়েকদিন আগে দিয়েছিলেন, আইএসএল হবেই বলে তিনি জানালেন, সেখান থেকে খোঁজ খবর নিয়ে যেটা জানা গেল যে ক্লাবেদের কাছেও কিন্তু একটা নির্দেশ পৌঁছেছে বা একটা আশ্বাস পৌঁছেছে যে আইএসএল হবে, এবং তারাও কিন্তু ধীরে ধীরে টিম গঠন প্রক্রিয়ায় ঢুকতে শুরু করেছে আস্তে আস্তে। বিষয়টা থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে, হয় এআইএফএফ এইটা ডিসাইড করে নিয়েছে যে আর্থিক যে জায়গাটা রয়েছে, এফএসডিএল যে আর্থিক প্রস্তাবটা দিচ্ছে সেটাতে তারা মেনে নেবে, সেই দিকে চলে যাবে, অথবা তাদের সাথে এফএসডিএল এর একটা নেগোসিয়েশন অলরেডি হয়ে গেছে, যেটা আইনি জটিলতা বাকি সব জটিলতা মিটে গেলে তারা ডিলটায় নতুন ডিলে সাইন করে নেবে। সেটা না হলে ফেডারেশন সভাপতি এখন ঘরে বাইরে ভীষণ চাপের মধ্যে আছেন, তিনি দুম করে দাঁড়িয়ে একটা ফলস স্টেটমেন্ট বা একটা আন্দাজে স্টেটমেন্ট দিতে যাবেন না, ফলে তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো অ্যাসিওরেন্স রয়েছে বা তিনি একটা ভবিষ্যৎ পরিকল্পনা বা ভেতরে ভেতরে কথা বলে একটা জায়গায় জিনিসটাকে সেটেল করেছেন, তাই জন্যই তিনি এত জোর গলায় বলছেন যে আইএসএল হবেই, এবং সেটা কিভাবে হবে কি ভেতরে ভেতরে হচ্ছে সেটা আইনি জটিলতা এবং বাকি সমস্যাগুলো মিটে গেলেই সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা সাধারণ সমর্থক, আমাদের কিছু করার নেই, আমাদের হাতেও কিছু নেই। তো সভাপতি যখন বলছেন ফেডারেশন সভাপতি আইএসএল হবেই, তো সেই ভরসাতে বা সেই আশায় আমাদের বুক বাঁধতে হবে এবং ধীরে ধীরে আবার খেলার জগতে ঢুকতে হবে। তো এর বেশি কিছু বলার নেই, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।